ধরুন আপনার বাড়ির সামনে 10-12টা গাড়ি পার্ক করা রয়েছে, তার মধ্যে কোনোটা BMW, কোনোটা আপনার নিক্সন, কোনোটা এসইউভি, সমস্ত কিছু। আপনি যখন আপনার বাড়ির মধ্যে আপনার টোটাল অ্যাসেটের পরিমাণটা জানাতে গেলেন, তখন ওই 10-12খানা গাড়ির টোটাল ভ্যালুয়েশন আপনার টোটাল অ্যাসেটের সঙ্গে যোগ করে দিলেন, কেমন হয় ব্যাপারটা? আর একটু সোজাভাবে যদি বলি, আপনি একজন সোনা ব্যবসায়ী, আপনার কাজ হচ্ছে সোনা গয়না পরিষ্কার করা। আপনার কাছে বড় বড় যে সমস্ত সোনার মালিক যারা, তারা এলো, এসে সোনাগুলো পরিষ্কার করতে দিল। দিনের শেষে কিংবা বছরের শেষে আপনি সমস্ত সোনাগুলো, যেগুলো মালিক আপনি নন, সবগুলো মিলিয়ে আপনার ব্যালেন্স শিট এবং প্রফিট আর লস অ্যাকাউন্টে দেখিয়ে দিলেন। আপনার কি মনে হয় ব্যাপারটাকে? এক্স্যাক্টলি ব্যালেন্স শিটে অবশ্যই দেখাতে হবে এটা। এবং সেটা ঘটনাটাই কিন্তু ঘটেছে, একটা মারাত্মক লেভেলের স্ক্যাম হয়েছে। এই স্ক্যামটাকে মারাত্মক শব্দ কেন বলছি, সাধারণ রিটেলার তো ছেড়ে দিন, যারা আমাদের মতো অ্যানালিস্ট তারা কিন্তু ঘোল খেয়ে গেছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে চমকে যাচ্ছি। বিগত 2-2.5 দিন ধরে বসে রয়েছি এর ব্যালেন্স শিট, অ্যানুয়াল রিপোর্ট, সমস্ত কিছু নিয়ে। সব কিছু রিপোর্ট আমাকে খুব পজিটিভ শোনাচ্ছে। একটা জিনিস চিন্তা করুন না, একটা কোম্পানি যদি প্রমোটাররা একটি স্টেকও সেল না করে, আমরা কি মনে করি প্রমোটার মানে মালিক? মালিক নিজে বড় বড় কথা বলবে, লেকচার দেবে, কিন্তু নিজের স্টেকটা আস্তে আস্তে হালকা করে দেবে। কিংবা ধরুন মালিক বড় বড় কথা বললো, আমি যেখানে বলতে চলেছিলাম এমটার টেকনোলজির কথা নিয়ে, যেখানে মালিকরা মানে প্রমোটাররা বড় বড় কথা বলছিল, কিন্তু আস্তে আস্তে তারা নিজেদের স্টেককে কিন্তু সেল করে যাচ্ছিল। খুব রিস্কের জায়গা, যে কারণে আমি কিন্তু বেশি একটুও স্টক ইনভেস্ট করিনি, সেখানে অল্প পরিমাণ রেখে দিয়েছি এবং 2-3টে কোয়ার্টার খুব সিরিয়াসলি দেখবো আমি। ঠিক আরেকটা জিনিস দেখুন না, বেদান্তের কথা মনে করুন না, সেখানে কিন্তু ম্যানেজমেন্ট বিরাট বড় হাবভাব দেখাচ্ছে, কিন্তু প্লেজের পরিমাণটা দেখুন, একটু লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবেন ওহো। কিন্তু এইখানেই ঘটে গেছে এক অদ্ভুত মিরাকেল। এখানে আজকে যে দুর্দান্ত বিষয়টা বলবো, সেখানে অনেকগুলো জিনিসকে নিয়ে কিন্তু ঘেটেছি। প্রথম ঘাটা শুরু হয়েছে প্রোমোটার প্লেজিং নিয়ে। কিভাবে এই ব্যাপারটা ঘটলো, তার মানে প্রথমে আসছি গল্পটার দিকে। ফার্স্ট ঘটনা, পরে বলবো সেই ঘটনা। 2 লাখের বেশি শেয়ার হোল্ডার কিভাবে জলে পড়ে গেছে। এলআইসি, যা আমাদের মতো সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্তদের জীবন বিমার কাজ করে, সেই গরিব মানুষদের টাকা পয়সাগুলো সব থাকে, তারা অন্ধের মতো ইনভেস্ট করছে। তারা কি ঘুমিয়েছিল? তারা কি দেখেনি কিভাবে তারা পর্যন্ত, যাকে বলা যায়, ঘোল খেয়ে গেছে? সেই যে কথাটা বলবো আজকে। তারপরে বলবো সেবি কিভাবে এটাকে ধরতে পারলো। সত্যি কথা বলতে কি, যারা রিটেলার, সাধারণ মানুষরা কিন্তু ধরতেই পারিনি ব্যাপারটাকে। আমি এটা নিয়ে যারা মেম্বার তাদেরকে একটা স্পেশাল ভিডিও আলাদা করব কেস স্টাডি নিয়ে, সেখানে কিভাবে এগুলো ধরা যায় সেটা পরে বলবো। এখন প্রথমে আসি গল্পটার দিকে, একদম সিম্পলভাবে গল্পটা শুরু করছি। এই যে কোম্পানিটার নাম বললাম, রাজেশ এক্সপোর্ট। রাজেশ এক্সপোর্ট কিন্তু আমি কি বলেছি, ঠিক আছে 2.5 বছর আগে আমি বলেছিলাম, সেটা না হয় থাক, অ্যাডভার্টাইজমেন্ট করছি না। কিন্তু এখন যেটা করা দরকার সেটা হচ্ছে, কোম্পানিটা কিন্তু একটা বলা যেতে পারে বড় লেভেলের কাজকর্ম করছিল, ছোটোখাটো কোম্পানি না, বড়। এবং সব থেকে বড়, সুইজারল্যান্ডের যারা বলা হয় সোনার একেবারে সেরা, বিশ্বের মধ্যে তারা সোনা গয়নারি কাজ করে, অর্নামেন্ট তৈরি করে, তাদের ক্লায়েন্ট ছিল অর্থাৎ এরা ওই কোম্পানিটা ভ্যালকাম্বি এসএ বলে, ভলক্যাম্বি এসএ বা ভ্যালকাম্বি এসের কাছ থেকে এরা প্রচুর সোনা নিয়ে আসতো। এবং সেই সোনাগুলোর অরিজিনাল কাজ এরা যেটা করতো সেটা হচ্ছে সোনা গয়না গলিয়ে সেটা থেকে অলংকার প্রস্তুত করা। যে সমস্ত গয়নাগুলো এলো সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলোকে পাঠানো, জাস্ট এক্সপোর্টের কাজ, নাথিং দ্যাট। এই যে জুয়েলারি যে সমস্তগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা, সেগুলো বিক্রি করা, এক জায়গা থেকে কেনা, পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠিয়ে দেওয়া, এইটুকু কাজ এরা করতো। কিন্তু দিনের পর দিন, বছর পর বছর এরা যে কাজটা করে গেছে সেটা যদি একটু লক্ষ্য করে দেখো, দেখবে সাংঘাতিক ব্যাপার। শুরুতে যে গল্পটা বলেছিল মনে আছে, তোমার বাড়ির সামনে 10খানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তুমি তখন হিসেব করলে তোমার একটা পোড়ো বাড়ি, সেই পোড়ো বাড়ি হিসেবের সঙ্গে বিএমডাব্লিউর গাড়ির দামও যোগ করে নিলে, তাহলে ব্যাপারটা কেমন দেখায়? তোমার সেলস গ্রোথ হিউজ হয়ে গেছে, প্রচুর সেলস হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে রেভিনিউ, প্রফিটেবিলিটি কিচ্ছু নেই। কেন? প্রফিটটা আসছে কোত্থেকে? একটু ভালো করে লক্ষ্য রাখলে বোঝা যাবে যে 98% বেশি বড় ব্যবসা কিন্তু ভলক্যাম্বি এসে দেখছে। এই ভলক্যাম্বি এসের কাজটাই ছিল এক্সপোর্ট ইম্পোর্ট করা, ওখান থেকে সোনাগুলো পাঠাচ্ছে, আসল মালিক কিন্তু ভলক্যাম্বি। বোঝা গেছে ব্যাপারটা? এই হলো আসল গল্প, বছর পর বছর ধরে ধোকা দিচ্ছিল। এবারে আসছি সেকেন্ড ওয়ান, কি করে সাধারণ রিটেলাররা এটা থেকে ধোকা খেয়ে গেল। প্রথম হচ্ছে, দেখো, লক্ষ্য রাখো, কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আমি নজর দেওয়ার চেষ্টা করছি। প্রথম পয়েন্টটার দিকে 1 নাম্বার আমি বলতে চলেছি, সেইগুলোকে একটু মাথায় রাখো। 1 নাম্বার আমরা কি দেখে বুঝি? প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার মানে কে? প্রোমোটার হচ্ছে মালিক। তাহলে প্রোমোটার দেখা যাচ্ছে তো,
প্রোমোটার এখানে 54%-এর বেশি, 54.44%, বেশি কিন্তু হোল্ড করছে এবং বিগত 5 বছর ধরে 7 বছর ধরে হোল্ড মোটামুটি সেম রেখে দিয়েছে। 50%-এর বেশি হওয়া মানে আমরা যারা মানে সাধারণ মানুষ যারা অ্যানালিস্ট যারা তারা কিন্তু ধরে নিই। ইনফ্যাক্ট আমার অ্যানালিসিস এবং এলআইসি যারা বসে তারা তো অনেক বড় বড় লেভেল, তারা আমাদের তার মানে হাঁটুর যোগ্য নয় আমরা তাদের কাছে, কিন্তু সেখানেও তারা বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা সিএফএ সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তারা সমস্ত কিন্তু খোল খাচ্ছে এই জায়গাতে, ভাবতে পারো। সেকেন্ড ওয়ান হচ্ছে প্লেজ কথার অর্থ হচ্ছে বন্ধক। যে কাজটা কিন্তু লক্ষ্য করে দেখবে এক একটা কোম্পানি কী করে, প্রোমোটার হোল্ডিং 50%, কিন্তু বন্ধক দিয়ে রেখেছে 100%, 90%, 80%। বন্ধক দেওয়া যেসব কোম্পানিতে শুরু হচ্ছে জানবে সেখানে একটা প্রবলেম শুরু হচ্ছে। এই প্লেজিংয়ের পার্সেন্টেজ 0, অর্থাৎ 0% প্লেজিং মানে 100% পারফেক্ট কোম্পানি। তৃতীয়ত আমরা কি দেখি, একটা কোম্পানির ঋণের পরিমাণ, আমার ধারের পরিমাণ যত বেশি হবে আলটিমেটলি দিনের শেষে, মাসের শেষে, বছরের শেষে সুদ সহ আসলটা পূরণ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু ভুলবে না, সেই পয়েন্টটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও কত রয়েছে জানো, 0.06, 0.04 আর 0.6-এর কাছে রয়েছে, 0.6 একদম। তাহলে বোঝা যাচ্ছে তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনটেই বলছে কোম্পানি সুপার। 4 নাম্বার পয়েন্ট এলআইসি কি দেখেছিল, এলআইসি দেখেছিল এই তিনটে মেইন পয়েন্টকে। প্লাস 4 নাম্বার হচ্ছে ক্লায়েন্ট। এই যে ভলক্যাম্বি যে কোম্পানিটা রয়েছে সুইজারল্যান্ডের, ভলক্যাম্বি এসে, এরা কিন্তু সিরিয়াসলি বিশাল বড় কোম্পানি, বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি সোনার ব্যাপারে, এদের থেকে বড় কেউ নেই। আর এত বড় কোম্পানি ক্লায়েন্ট রয়েছে, একদম নিশ্চিন্তে নির্ভাবনা নেওয়া যায়। প্লাস আরও মারাত্মক, এবার আমি সেই মারাত্মক পয়েন্টগুলোকে যোগ করছি যেগুলো বাকিরা আলোচনা করেনি কখনো, আমি সেগুলো বলছি। সেটা হচ্ছে ক্যাশ ফ্লোতে লক্ষ্য করো। আমি মানে নর্মালি আমরা কি করি, এই প্রশ্নচিহ্ন সবসময় আমাদের মধ্যে ঘোরাফেরা করে যে আমরা ঠিক কীভাবে ধরবো। যেরকমভাবে একটা পুলিশ একটা চোরকে ধরে বা একটা তথ্যগুলো নিয়ে সন্দেহ ভিত্তিতে যে জায়গায় পৌঁছাতে চেষ্টা করে, একজন ডাক্তার যেরকম পেশেন্টের রোগটাকে ধরে কিংবা নতুন কোনো রোগ লেগে সেটাকে অ্যানালিসিস করে, সেরকমভাবে আমরা কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে সবসময় চর্চা করি কনস্ট্যান্টলি। রাজেশ এক্সপোর্ট পরশুদিন ঘটনাটা ঘটেছে, প্রায় 3 দিন হয়ে গেছে। এই 3 দিনে আমি কিন্তু একটা সময় ধরে প্রতিদিন কেন 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 এই প্রশ্নচিহ্ন কিভাবে ধরা যায় এই প্রশ্নগুলো বলেছি। এরপরে আমি সেই ঘটনাটার দিকে যাবো। মাঝখানে একটা ছোট কথা বলা দরকার এলআইসির কথা নিয়ে। 768 কোটি টাকা কিন্তু প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। এই 768 কোটি টাকা চলে গেছে মানে তোমার আমার সাধারণ যারা জীবন বিমা করেছিলাম সেই সব বিমার টাকাগুলো কিন্তু এখানে রয়ে গেছে। যখনই কোনো জায়গায় ইনভেস্ট করা উচিত, এলআইসির এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। 10.68% শেয়ার হোল্ডিং করছে। অন্য যারা রয়ে গেছে, বাকি যারা রিটেলার সাধারণ তোমার এমন মানুষ, তারা দেখছে এলআইসি রেখেছে এবং প্রায় 10%-এর বেশি তারা হোল্ড করছে। যে গ্রেট অপরচুনিটি ফর আস। সুতরাং এলআইসির ক্ষেত্রে একটা বিরাট বড় প্লাস করে দিয়েছে আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষেত্রে। তো এবারে প্রশ্নচিহ্ন আসছে পরের জায়গাতে, এই জায়গাগুলোতে ধোকা খেলাম কোথায়। ধোকা খেলাম বলতে আমি বুঝেছি, কিন্তু আমার মতো অজস্র লোক তারা কি করে বুঝলো। আসা যাক প্রথম ঘটনার দিকে। ক্যাশ ফ্লোর মধ্যে প্রফিট ফ্রম অপারেশন এতদিন কি শিখিয়েছি তোমাদেরকে, যারা শিখেছে সত্যিকারের সিরিয়াস, এখানে জানি না কজন শিখছে। প্রফিট ফ্রম অপারেশন প্রতি বছরে ব্যবসায় যেন ভালো হয়। ব্যবসার দুটো সাইড, ফিজিক্যাল সাইড আর একটা হচ্ছে লজিক্যাল সাইড। ফিজিক্যাল সাইড বলতে কী বোঝাচ্ছে, এটা হচ্ছে মারাত্মক সিচুয়েশন কেন করেছে সেইবারে এই ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খ বলতে যাচ্ছি। একটাকে আমরা বলছি ফিজিক্যাল, আর একটাকে আমরা বলছি লজিক্যাল সাইড। লজিক্যাল সাইড বলতে কী বোঝায়, যে কোনো কোম্পানি লজিক্যালি সেলস বাড়িয়ে দিচ্ছে, প্রচুর বিক্রি হচ্ছে, বিক্রি তো ভালো হচ্ছে, সেই বিক্রি থেকে প্রফিট আসছে, কিন্তু প্রফিটটা কি ক্যাশ হিসেবে কনভার্ট হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সত্যম কম্পিউটারে এইখানেই যে ঘটনাটা ঘটেছিল, ক্যাশ ফ্লোতে কেউ যায়নি, কিন্তু এখানে ঘটলো উল্টো রকম, চ্যালেঞ্জ করলো আমাদের উল্টোভাবে। এখানে যে ঘটনাটা বললো ফিজিক্যাল লজিক্যাল এক হয়ে গেছে, মারাত্মক ব্যাপার। প্রফিট অপারেশন যে ক্যাশটা আসছে, ক্যাশটা মোটামুটি পুরো নর্মালাইজ করে দিয়েছে। রিসিভেবলসে গিয়ে ধোকা খাচ্ছে, পারছে না, মানে আপডেট হতে হবে, আরও আপডেট দরকার। যেরকম অ্যান্টিভাইরাসকে আরও আপডেট দরকার, তেমনিভাবে আমাদের আপডেশন দরকার। যে আমরা যারা সিস্টেম অ্যানালিস্ট রয়েছি, আমরা যারা রিসার্চ অ্যানালিস্ট রয়েছি, আমরা যারা ফান্ড অ্যানালিসিস করছি, স্টক অ্যানালিসিস করছি, আমাদেরকে আরও আপডেট হবে। এই শিক্ষা দিয়ে গেল রাজেশ এক্সপোর্ট, আমাদেরকে শিক্ষা দিয়ে গেল ক্যাশ ফ্লো ধোকা দিচ্ছে। ক্যাশ ফ্লোতে ভালো করে দেখো গিয়ে, ওখানে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস হচ্ছে। একটা পয়েন্ট আমি বলছি এখানে, যেরকম ঘটনা হচ্ছে যে
আমাদের এখানে বেশ কিছু জায়গাতে কিছু চেঞ্জেস হয়েছে, যেরকম একটা সময় দেখলাম আমরা যে রিসিভেবলস জায়গায় প্রফিট অপারেশন বেড়েছে কমেছে, এটা হতে পারে। বহু কোম্পানিতে বাড়ে কমে, কিন্তু তার মানে এটা নয় যেটা আমরা ভাবছি। আজকে আমি শেষ করতে চলেছি একটা বিষয়কে নিয়ে। প্রথম সবচেয়ে বড় বিষয়টা সেটা হলো যে এই সব কোম্পানিগুলো আরও দিনকে দিন শক্ত হয়ে উঠছে ধোঁকা দেওয়ার জন্য। কোম্পানিগুলো যখন এত বছর ধরে ব্যবসাটা চালাচ্ছে, সাধারণ মানুষ যারা ইনভেস্ট করছে, এলআইসি তো ঘুমিয়ে নেই, এলআইসি তো চোখ বুজে নেই। এলআইসির যারা বড় বড় তারা ফান্ড ম্যানেজার রয়েছে, তাদের বড় বড় তারা অডিটর রয়েছে, তারা কী করছিল এতদিন, কিভাবে তারা বুঝতে পারেনি কেন? তার প্রধান কারণগুলোর মধ্যে রয়ে গেছিল যে প্রোমোটার হোল্ডিং, যেটা আমি বললাম প্রথম দিকে। এছাড়া এলআইসির প্রোমোটার যারা রয়েছে, এলআইসি তো সম্ভব না কোনো প্রোমোটারের বাড়ি গিয়ে তার ইনভয়েস চেক করা সম্ভব নো। এলআইসির অডিটরদের পক্ষে তো সম্ভব নয় যে সুইস ফান্ডে গিয়ে সেখানে সত্যি সেখানে ট্রানজাকশানগুলো কী হয়েছে না হয়েছে, বা সুইস যে সাবসিডি সেসব জায়গাগুলো কাস্টমার লিস্ট ভেরিফাই করা, সেইগুলো তো সম্ভব না। আমি ভলক্যান বিএসের কথা নিয়ে বলতে চলেছি। তাহলে সেখানে যখন এই পরিস্থিতি হচ্ছে, সাধারণ মানুষদের কী হবে? রাজেশ এক্সপোর্ট আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে। রাজেশ এক্সপোর্ট শিখিয়ে গেছে আমাদেরকে যে এলআইসির মতো বড় কোম্পানি ধোকা দিতে পারে, অডিটর বড় তারা ধোকা খেতে পারে, কিংবা অ্যানালিস্ট যারা তারা ধোকা খেতে পারে। এমন ঘটনাও ঘটতে পারে আজকের দিনে দাঁড়িয়ে। এবারে আসছি শেষ দিকে, সেটা হচ্ছে সেবি ধরলো কী করে। সেবি এখানে ধরলো, এবং 2026 সালের আমরা যখন এই জায়গায় উপস্থিত হলাম, যে সেবি আমাদেরকে বলল, প্রথম ঘটনার দিকে কোম্পানিতে গেল, কোম্পানিতে রিপোর্ট পাঠালো, আপনাদের সেলস এত বেশি হচ্ছে, প্রফিট কম আসছে কেন? অর্থাৎ সেলসটা বাড়ছে, প্রফিট হচ্ছে না, এটা কেন হচ্ছে? তাহলে প্রথম ঘটনা আমাকে কি দেখতে হচ্ছে? আমি দেখতে পাচ্ছি আমার যে সেলস গ্রোথ, সেখানের সঙ্গে ইপিএস যেটা আছে সেটা ঠিক আছে কিনা, রেভিনিউ গ্রোথ যেটা আছে সেটা ঠিক আছে কিনা, রেভিনিউ এবং ইপিএস দুটো ঠিকঠাক আছে কিনা, সিএফও এবং প্যাট ঠিকঠাক আছে কিনা। এখানেই সেবি ধরলো যে তোমার রেভিনিউ এত গুণ হচ্ছে, তার তুলনায় প্রফিট কমছে কেন? প্রফিটেবিলিটি তুমি কি দেখিয়েছো? মারাত্মক ব্যাপার। চিন্তা করো, ব্যাপারগুলো কি সাংঘাতিকভাবে তৈরি করেছে। যতটা সময় যাচ্ছে তত ভাবছি যে ধরার উপায় নেই, সৎ সেজে রয়েছে। তুমি কোনোভাবে চেপে ধরতে পারবে না কোম্পানিটাকে, কোনোভাবে চেপে ধরতে পারবে, যে কারণের জন্য আমার সতীর্থতারও ভুল হয়েছিল। কোম্পানিকে চেপে ধরলেই কোম্পানি বলবে, দেখুন আমি তো প্রফিটে কোনো জল মেশাইনি, আমি সেলসটা দেখিয়েছি, কারণ সেই মুহূর্তে আমার কাছে স্টকটা ছিল। ভাবো, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এটা কিন্তু ভাবো, যদি শিখতে চাও, বুঝতে চাও, ব্যাপারগুলোকে একটু সিরিয়াসলি দেখতে চাও। এই মুহূর্তে স্টক যদি মেলায়, স্টকে যে জিনিসটা এসছে সেটাকে আমি ধরবো না, আমি ইনওয়ার্ড ধরছি, স্টক ইনওয়ার্ড, স্টক আউটওয়ার্ড, কতটা এলো কতটা গেল, স্টক মাপছি। আমি স্টক যখন মাপছি, তখন যে স্টকটা সোনাটা আসছে আমার কাছে, আমি কি সেটা বাদ দিয়ে দেবো, রাইট অফ করবো? সম্ভব এটা? আমি যখন আমার অ্যাসেটের মধ্যে সোনাটাকে নিচ্ছি, অ্যানালিসিস যেটাকে নিয়ে প্রসেস করছি, সেটা তো আমার মধ্যে এই মুহূর্তে রয়েছে, ঠিক আছে। যখন আমি এগুলো সব ফেরত দিয়ে দেবো, সেই মুহূর্তে থাকবে না, সেটাই মেনে নেবো। কিন্তু এই মুহূর্তে আমি যদি নিউ স্টক অ্যানালিসিস করি, তো স্টক ইনভেন্টরির মধ্যে আমার থাকছে না। কি সাংঘাতিক! ধরার উপায় খুব কম। প্রফিটেবিলিটি দেখুন, আমি কি প্রফিটে জল মিশিয়েছি? নো। কোনো প্রোমোটার কি সেল করেছি আমরা? নো। কোনো প্লেজ নিয়েছি আমরা? নো। আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন, কোনো ঋণ আমরা নিয়েছি? নো। ডেপ্ট ইকুইটির দেখুন? নো। তাহলে আমরা ক্যাশ ফ্লোর মধ্যে চলে যান, ক্যাশে দেখুন কোথাও কোনো ক্যাশ কম আসছে? আমরা শুধু সেলস দেখাচ্ছি, ক্যাশ দেখাচ্ছি না, সে কী হচ্ছে? নো। ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে চলে যান, সেখানে গিয়ে দেখুন প্রসেসগুলো, সেখানে ক্যাশের ট্রানজাকশানগুলো প্রত্যেকটা লক্ষ্য করুন, কোনোটায় ভুল পাচ্ছেন? নো। এবারে আপনি ধরবেন কি করে? সেবি তখন একটাই প্রশ্ন করলো যে তোমার প্রফিট কম হচ্ছে কেন? শুধু কাগজপত্রগুলো, আর আমি কিছু চাই না। এবারেই বেরোলো সবচেয়ে বড় মুশকিলের জায়গা, কাগজ দিতে পারছে না। কারণ হচ্ছে কি, কাগজ তো প্রফিটের কাগজ দেবো কী করে, আর রেভিনিউ গ্রোথের কাগজ দেবো কী করে? আমি তো সেলসের কাগজ দেখাতে পারছি না। আমি কাগজ কি দেখাবো? আমার কাছে স্টক ইনপুট, ইনওয়ার্ড, আউটওয়ার্ড স্টকের রিপোর্ট দেখাচ্ছি, কিন্তু আমি কখনো দেখাতে পারছি কি যে আমার তার মধ্যে নিজস্ব স্টক কতটা রয়েছে, কতটা স্টক ভ্যালক্যাম্বি রয়েছে? নো। সেখানেই হয়ে গেল সেবি পরিষ্কারভাবে একটা জায়গায় তৈরি করে ফেললো।
এই নিয়মটা এখন চলছে, এখন অ্যানালিসিস কাজ চলছে, সেবি এখনও ফাইনাল ব্যান করেনি হয়তো, কিন্তু যা পরিস্থিতি দেখানো হয়েছে তাতে সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে এবং এর যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। ইনভেস্টারদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে, প্রতিটি ইনভেস্টারকে জানানো হয়েছে 2 লক্ষের বেশি ইনভেস্টার অন্ধের মতো এখানে ইনভেস্ট করেছিল এলআইসিকে দেখে, ফান্ডামেন্টাল দেখে, এই সামান্য কিছুটা জিনিস দেখে আমাদের মতো সাধারণ মানুষরা ধোঁকা খেয়ে গেছে। সব থেকে বড় কথা ছিল এটাই, এবং সত্যি ঘটনা সেটাই হলো। তাহলে আজকে শেষ করতে পারি একটা কথা নিয়ে, সেটা হচ্ছে রাজেশ এক্সপোর্ট আমাদেরকে শিখিয়ে গেল, বুঝিয়ে গেল অনেকগুলো জায়গা, আমাদের দেখিয়ে গেল আমাদেরকে আরও ম্যাচিওর হতে হবে, আমাদেরকে আরও শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমাদের শুধু 1 বছর নয়, বছর বছর ধরে সমস্ত রিপোর্টগুলোকে নিয়ে ফেলতে হবে। অ্যানুয়াল রিপোর্ট পড়লেই হবে না, আমাদের অ্যানালিসিস করতে হবে বিগত 8-10 বছরে। যখন টাকা ইনভেস্ট করছি তখন এই দায়িত্বটা নিতেই হবে ভাই। আর একটা ঘটনা হচ্ছে, বেশি পোর্টফোলিওর মধ্যে স্টক ঢুকিও না, তাহলে ভবিষ্যতে গিয়ে বিরাট বিপদে পড়ে যাবে। কেন বিপদে পড়বে সেটা নিজেরা ভালো বুঝতেই পারছো। এই প্রতিটি স্টককে যদি এতভাবে অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারছো তো, যদি তোমার কাছে 60টা স্টক থাকে তোমার হাল কী হবে? সম্ভব হবে? আর কে তোমাকে বোঝাতে যাবে? তোমার বাড়ির কলিং বেল টিপে গিয়ে কে তোমায় বলতে যাবে যে ভাই আগামীকাল 3 থেকে কিন্তু অমুক স্টকটা সেল করে দাও, রাখা যাবে না? কেউ না। তাহলে বোঝা যাচ্ছে আমরা গুণাক্ষরে জানতে পারিনি যে স্টকটার এই হাল হবে। বহুকাল আগে যখন অ্যানালিসিস করেছিলাম রাজেশ এক্সপোর্টকে, তখন বলেছিলাম, কারণ সেখানেই আমার খুব খটকা লেগেছিল। সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের জাম্পিংগুলো বহুদিন ধরে দেখছি। 5 বছর ধরে আমার সেলস গ্রোথ এতখানি, প্রফিট গ্রোথ এত কম, রিটার্ন অন ইকুইটি এত কম কেন? আমি আমার কেস স্টাডি মেম্বারশিপ নিয়ে যারা রয়েছেন তাদের জন্য একটা কেস স্টাডি করব। হয়তো কালকের মধ্যে আমি পুরো ব্যাপারটাকে নিয়ে একটা 1 by 1 পয়েন্ট অফ তৈরি করছি। সেই কেস স্টাডির মধ্যে পরিষ্কার দেখিয়ে দেবো তাদেরকে যে কোন জায়গায় ভুল রয়েছে। এটা অবশ্যই শুধু মেম্বারদের জন্য, কারণ দে আর পেইং মি। সো আসা যাক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। শেষ করছি, কোনো বিনিয়োগ কিন্তু কোনো অহংকার নয়। বিনিয়োগ হলো ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশনটা ঠিকঠাক মতো যদি করা যায় তাহলে রাজেশ এক্সপোর্টে বহু লক্ষ টাকার চলে যাওয়া এই বলে মাথায় হাত দিতে হয় না। কেন বললাম? একজন কাস্টমার ফোন করেছে এবং সেই ক্লায়েন্টটা মাথায় হাত দিয়ে বসে আছে এবং আমার কাছ থেকে এখন এই মুহূর্তে পরামর্শ চাইছে, স্যার আমি কী করবো? এখন আর কিছু করার নেই, সুতরাং আর কিছু বলার নেই, যেন ওয়েট করা ছাড়া কিছু নয়। সেবি যদি টোটালি ব্যান করে দেয় তাহলে কোথায় যাবে এটা জানি না। প্রচুর টাকা লস করেছে, দোষী বা কী দেবো? এলআইসি যদি ভুল করে তাহলে সাধারণ মানুষের কী? সাধারণ মানুষের জীবন বিমার টাকাগুলো নিয়ে নয় ছয়, এইগুলো কবে শেষ হবে আমি জানি না।